হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের আলকেমি ল্যাবের নতুন একটা লেকচারে স্বাগতম। তো ভাইয়া, আমরা পরিমাণগত রসায়নের প্রশ্নগুলো সলভ করতেছিলাম। আজকে আমাদের পার্ট 3, অর্থাৎ আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। আজকে আমাদের ক্লাস 8। তো চলো ভাই, আমরা স্টার্ট করি। প্রথমে আমরা কি দেখবো? অ্যাসিড ক্ষারের টাইট্রেশন। ওকে। এখন ভাই আমাকে বলো তো, টাইট্রেশন বলতে কি বুঝো? টাইট্রেশন মানে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানা ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা ক্যালকুলেট করি, সেটা হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশন আবার দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যাসিড ক্ষার টাইট্রেশন, আর একটা হচ্ছে জারক বিজারক টাইট্রেশন। ওকে। আচ্ছা, টাইট্রেশন নিয়ে আরো কিছু কথা আছে, যেমন ধরো নির্দেশকের কথাটা, তাই না? এখান দিয়ে তুমি কিভাবে বোরের পিপেট দিয়ে তুমি দ্রবণের আয়তন হিসাব করতে পারো, রাইট? ওই যে প্রশমনের যে গ্রাফগুলো আছে, তারপর ধর পিএইচ এর হঠাৎ পরিবর্তনের জন্য নির্দেশকের বর্ণ পরিবর্তন, তাই না? এগুলা কিন্তু আমরা মোটামুটি পড়ছি, একাডেমিকে যা পড়ছি এখানে তাই আছে, বাট এখানে এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, বুঝছো? এগুলো আবার ভার্সিটি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। সো ওইগুলো নিয়ে আমরা এত বেশি মাথা ব্যথা করব না। এখানে আমরা মেনলি কি দেখবো? অঙ্কগুলা দেখবো, বুঝতে পারছো? যে অঙ্কগুলো কিভাবে আমি সহজে করতে পারি। ওকে। আচ্ছা, তো আসো, আমি কিভাবে কি দেখতে পারি। প্রথম কথা হচ্ছে, এই অঙ্কগুলোকে আমরা কিন্তু আগের নিয়মে খুব সুন্দর করে সমাধান করতে পারি। বিক্রিয়া লিখবো, সমতাকরণ করব, মোল সহগ অনুপাত অ্যাপ্লাই করব, ঠিক আছে? বাট এখানে আমরা নতুন একটা কনসেপ্টও প্রয়োগ করতে পারি। কিরকম সেটা? আচ্ছা, যদি এরকম হয় আমাদের পূর্ণ প্রশমন হচ্ছে, ওকে, মানে কোনো অ্যাসিড বা ক্ষার অবশিষ্ট নাই, সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, যে অ্যাসিডের মোল সংখ্যা ইনটু তাদের তুল্য সংখ্যা, এদের যোগফল যদি একাধিক অ্যাসিড থাকে, ইকুয়ালস টু ক্ষারের মোল সংখ্যা ইনটু তাদের তুল্য সংখ্যা, তাই না? যোগফল ইউজ করবো যদি একাধিক থাকে। এখন বিষয়টা হচ্ছে, এখানে তুল্য সংখ্যার কনসেপ্টটা কি, এটা তো আমরা জানি না। আচ্ছা, তাহলে আমরা এটা একটু ক্লিয়ার করি। দেখো, তুল্য সংখ্যা বলতে আসলে মেনলি কি বোঝায়? তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার, এটাকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এটা বিভিন্ন যৌগের জন্য বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়। যেমন ধরো, অ্যাসিডের ক্ষেত্রে কি হইতে পারে? সে জলীয় দ্রবণে যত মোল প্রোটন দান করে অথবা যত মোল OH কে প্রশমন করতে পারে। আবার বেজের ক্ষেত্রে কি হতে পারে, বা ক্ষারের ক্ষেত্রে সে জলীয় দ্রবণে যত মোল প্রোটন দান করতে পারে অথবা যত মোল H+ কে প্রশমন করতে পারে, সেটা হচ্ছে তাদের তুল্য সংখ্যা। আবার জারকের ক্ষেত্রে কি হতে পারে? জারক তো নিচে বিজারিত হয়, তাই না? তার মানে তারা যত মোল ইলেকট্রন গ্রহণ করতে পারে, সেটা তার তুল্য সংখ্যা। এবং বিজারকের ক্ষেত্রে কি হবে? তারা যত মোল ইলেকট্রন ছাড়তে পারে, ত্যাগ করতে পারে, সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। আচ্ছা, ধাতব পদার্থের ক্ষেত্রে কি হবে? ধাতুর ক্ষেত্রে তার যোজনী হচ্ছে তার তুল্য সংখ্যা। হ্যাঁ, মানে বাইরের শেলে যতগুলা ইলেকট্রন থাকে। ওকে। আর আয়নিক যৌগের ক্ষেত্রে কি হবে? তার মোট ক্যাটায়নিক চার্জ। মোট ক্যাটায়নিক চার্জ মানে মোট প্লাস চার্জে হচ্ছে তার তুল্য সংখ্যা। ওকে, বুঝতে পারলাম আশা করি। তো এগুলো আমরা প্রয়োগ কিন্তু কিছুক্ষণ পরেই দেখব। তো আশা করি এগুলো নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না যখন আমরা অঙ্ক দেখা শুরু করব। আচ্ছা, তাহলে পূর্ণ প্রশমন তো গেল। এখন যদি পূর্ণ প্রশমন না হয়, যদি পূর্ণ প্রশমন না হয়, সেক্ষেত্রে কি এই ফর্মুলাটা প্রযোজ্য হবে? উত্তর হচ্ছে না, এটা শুধুমাত্র পূর্ণ প্রশমনের জন্য প্রযোজ্য। এখন এই ক্ষেত্রে কি হবে? দেখো, পূর্ণ প্রশমন যদি না হয় তাহলে নিশ্চয়ই দ্রবণে অ্যাসিড অথবা ক্ষার অবশিষ্ট আছে। যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে দ্রবণে কি থাকবে? H+। তাহলে এই H+-এর ঘনমাত্রা হবে যেটা বেশি আছে, অর্থাৎ অ্যাসিডের পরিমাণটা, অ্যাসিডের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, মাইনাস যেটা কম আছে সেটা ক্ষারের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, ডিভাইডেড বাই মোট আয়তন। ঠিক আছে, আয়তনের যোগফল, মানে বলতে পারো এটাকে VA+VB। ওকে, অথবা তুমি নতুন যেই পাত্রে নিছো সেই পাত্রের আয়তন যদি প্রশ্নে বলা থাকে। এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? যদি অ্যাসিডের পরিমাণটা ক্ষার থেকে বেশি হয়। আচ্ছা, আর যদি এরকম হয়, উল্টাটা হয়ে যায়, যদি ক্ষারের পরিমাণটা বেশি হয়, সেখানে ফর্মুলাটা কিরকম হয়? দেখো, বেসিক কথা একই রকম, যেটা বেশি আছে অর্থাৎ ক্ষারের মোল সংখ্যা ইনটু ক্ষারের তুল্য সংখ্যা, মাইনাস যেটা কম আছে অ্যাসিডের মোল সংখ্যা ইনটু অ্যাসিডের তুল্য সংখ্যা, ডিভাইডেড বাই মোট আয়তন, VA+VB। ওকে। এটা কখন প্রযোজ্য? যখন ক্ষারের মোল সংখ্যাটা অ্যাসিড থেকে বেশি থাকে। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এই কয়েকটা কথা যদি আমরা পড়ে রাখি, তাহলে কিন্তু আমাদের
অঙ্কের অ্যান্সার করাটা ইজি হবে। কিরকম দেখি, ধরো এই প্রশ্নটা কি বলা হয়েছে যে 200 ml ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের 50 ml আমি বিক্রিয়া করাইলাম। ওকে, এটাকে পূর্ণ প্রশমিত করতে খেয়াল করে দেখো 0.1 মোলার এবং 1 লিটার HCl এর প্রয়োজন। এখন আমাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা জানতে চাওয়া হয়েছে। তো এখানে আমরা কি করতে পারি, আগের নিয়ম অনুযায়ী আমরা বিক্রিয়া লিখবো, সমতাকরণ করব, মোল সহগ অনুপাত অ্যাপ্লাই করে দিব। রাইট, ওইভাবে করলে অবশ্যই অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। তবে এখানে আমরা কি করতে পারি, নতুন যে মেথডটা শিখে আসছি সেটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। যেমন খেয়াল করে দেখো, এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুইটা OH আছে, তাহলে তার তুল্য সংখ্যা কত হবে, 2। আর HCl একটা প্রোটন আছে, তাহলে তার তুল্য সংখ্যা কত হবে, 1, তাই না? রাইট, এবং যেহেতু বলছে পূর্ণ প্রশমন, তার মানে অ্যাসিডের মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা ইকুয়ালস টু ক্ষারের মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, তাই না? বিষয়টা কিন্তু এরকম। আচ্ছা, তো আমরা ধরলাম এখানে ফর্মুলা কি হবে, অ্যাসিডের মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা ইকুয়ালস টু ক্ষারের মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা। আচ্ছা, তো মোল সংখ্যার সূত্র কি ছিল, আয়তন ইন্টু মোলারিটি, তাই না বলা যায়? তাহলে দেখো এখানে অ্যাসিডের জন্য আয়তন হচ্ছে 1 লিটার। ঠিক আছে, তুমি হ্যাঁ, আয়তন 1 লিটার। এখন বিষয়টা হচ্ছে তুমি এখানে কোন ইউনিটটা রাখবা। দুই পাশে যদি আয়তন থাকে যে কোনো ইউনিট রাখলেই কিন্তু চলে। রাইট, তো দেখো এখানে যেহেতু আমাদের ML আছে, আমি চিন্তা করলাম এই লিটারটাকে আমরা ML এ কনভার্ট করে ফেলবো। তাহলে সেই ফরম্যাটটা আমি লিখে দিই। তাহলে মোল সংখ্যা ইকুয়াল টু অ্যাসিডের আয়তন ইন্টু অ্যাসিডের ঘনমাত্রা, সাথে তো আছেই, ইকুয়ালস টু ক্ষারের জন্য একই রকম ভাবে খেয়াল করে দেখো, ক্ষারের আয়তন ইন্টু ক্ষারের মোল সংখ্যা ইন্টু ক্ষারের তুল্য সংখ্যা। আচ্ছা, এবার দেখো অ্যাসিডের আয়তনটা কত দেওয়া আছে, 1 লিটার। খেয়াল করে দেখো দুই পাশে যেহেতু আমাদের আয়তন দেওয়া আছে, তার মানে আমি কিন্তু চাইলে ML বা লিটার যেটা ইচ্ছা রাখতে পারি। ওকে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে দুই পাশে যাতে ইউনিটটা সেম সেম হয়। আমি যদি এটাকে লিটারে রাখি, তাহলে এটাকে অবশ্যই আমাদের কি করতে হবে, লিটারে নিয়ে যেতে হবে। বুঝতে পারছো? তো ধরলাম আমরা দুইটাকে ML এ নিয়ে গেলাম, তাহলে আমাদের জন্য হিসাবটা একটু ইজিয়ার হবে। তাহলে এখানে কি আছে, 1 লিটার আছে, আমি কি করলাম এটাকে 1000 দিয়ে গুণ করে ML এ নিয়ে গেলাম। ওকে, এটা ঘনমাত্রা কত, এটা ঘনমাত্রা বলা 0.1 মোলার, তুল্য সংখ্যা হচ্ছে ওর জন্য 1। ক্ষারের জন্য আয়তন কত দেখো, 50 ml, তাই না? ML এ রাখলাম, সো 50। আমি এটার ঘনমাত্রা বের করতে চাই এবং তুল্য সংখ্যা কত, 2, তাই না? এখান থেকে আমরা খুব ইজিলি হচ্ছে এসবির মানটা বের করে ফেলতে পারবো। রাইট, ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলাটা ইজি হবে। সেই মানটা কত আসে, 1 মোলার আসে। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই উত্তর। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। ওকে ভাই, বুঝতে পারলাম। আচ্ছা, এখন তাহলে বলতে পারো ভাই আমরা কেন নতুন করে একটা সূত্র শিখবো, আমরা তো একটা সূত্র অলরেডি শিখে আসছি, তাই না? আচ্ছা, তো এই সূত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ বলো তো? আমাদের হচ্ছে বিক্রিয়াটা লিখে সমতকরণ করার প্রয়োজন হচ্ছে না। বুঝতে পারছো? রাইট, আমরা বিক্রিয়া ছাড়াই কিন্তু এই মানে অঙ্কটা করে ফেলতে পারতেছি। এটাই হচ্ছে আমাদের সুবিধা। বুঝতে পারলা? আচ্ছা, চলো আমরা আগাই। এখানে কি বলা হয়েছে দেখো, যে 200 ml 0.2 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমরা 50 ml 0.3 মোলার H2SO4 এর সাথে মিক্স করলাম। এখন এই মিক্সচারের আমাদের পিএইচ ক্যালকুলেট করতে বলা হয়েছে। এখন যেহেতু পিএইচ এর হিসাবটা বলতে বলা হয়েছে, তার মানে আমরা কিন্তু জানি না এখানে পূর্ণ প্রশমন হচ্ছে নাকি হচ্ছে না, তাহলে আমাদের সেটা বের করতে হবে। এখন আমি কিভাবে বের করতে পারি, দেখো ভাই আমরা কি বলছিলাম, আমরা কিন্তু দেখছিলাম ঘনমাত্রা ইকুয়াল টু বড়টা মাইনাস ছোটটা, তাই না? তাহলে এখানে আমাদের আমাদের কোনটা বড় হবে কোনটা ছোট হবে সেটা খুঁজে বের করা দরকার, তাই না? সেটা তো আমাদের বিষয়টা। আচ্ছা, তো আমরা একটু খুঁজে বের করে দেখবো কোনটা বড় হয় এবং কোনটা ছোট হয়। আচ্ছা, একটু আসো, তাহলে আমরা একটা একটা করে যাই। প্রথমে হচ্ছে ক্ষারের জন্য আমরা আসি, হ্যাঁ। তাহলে ক্ষারের জন্য আমাদের আহ মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, এই সংখ্যাটা কত আসবে একটু দেখি। তাহলে মোল সংখ্যার সূত্র আমরা অলরেডি দেখছি, আয়তন ইনটু মোলারিটি। এখানে তুমি চাইলে ML ও রাখতে পারো, আবার লিটার নিয়ে যেতে পারো, যেহেতু আমরা দুই সাইডে সেম ইউনিট ইউজ করব। হ্যাঁ, তো তোমার যদি তাও কনফিউশন লাগে, যে কোনো একটাতে তুমি কনভার্ট করে রাখবা অলওয়েজ। যেমন এখানে তুমি চিন্তা করতে পারো মূল সংখ্যা বলছে, বা এখানে তো আমাদের অবশ্যই লিটারে নিতে হবে। ওকে, তুমি এইভাবে চিন্তা করো। ওকে, তুমি এখানে লিটারে নিয়ে গেলা, তাহলে এই যে 200 তো যে তোমার আছে 200 ml, সেটাকে তুমি 1000 দিয়ে ভাগ করে দিলা। রাইট, আচ্ছা, ঘনমাত্রা হচ্ছে 0.2 এবং তার তুল্য সংখ্যা কত, একটাই OH আছে, মানে তুল্য সংখ্যা হচ্ছে 1। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, সো এই হিসাবটা করলে আমাদের কত আসবে, এটা করলে আসে হচ্ছে 0.04। ওকে, এরকম একটা সংখ্যা আসে। ওকে, এটা কিন্তু মূল সংখ্যা বলা যাবে না, কারণ আমি তুল্য সংখ্যা দিয়ে গুণ করে ফেলছি, জাস্ট এটা একটা আমরা ভ্যালু বের করলাম। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাসিডের জন্য। অ্যাসিডের জন্য কিরকম হবে, একই রকম ভাবে তুমি চিন্তা করো।
ওর জন্য হচ্ছে তুমি আয়তন নিবা, 50 ml দেওয়া 1000 দিয়ে ভাগ করে নাও, ইন্টু ঘনমাত্রা হচ্ছে 0.3। তুল্য সংখ্যা কত? দুইটা প্রোটন দিতে পারে, সো তুল্য সংখ্যা হচ্ছে 2, তাই না? আচ্ছা, সো এই মানটা আসলে হচ্ছে 0.03। তাহলে এখন আমাকে বলো কোন ভ্যালুটা বড় আসলো, ক্ষারেরটা নাকি অ্যাসিডেরটা? নিশ্চয়ই ক্ষারেরটাই বেশি আসছে। তার মানে এখানে কিন্তু আমি বলতেই পারি আমাদের বেজের পরিমাণ অ্যাসিডের থেকে বেশি। তার মানে দ্রবণে কিন্তু অবশ্যই কে অবশিষ্ট থাকবে? ক্ষারটা কিন্তু অবশিষ্ট থাকবে, সেটা আমরা এখানে বের করব। তাহলে ক্ষারটা অবশিষ্ট থাকলে সেই ক্ষারের ঘনমাত্রার সূত্র কি ছিল? OH মাইনাস, এটা ঘনমাত্রা হচ্ছে উপরে হবে বেশিটা মাইনাস কমটা, তাই না? বেশি কোনটা আসছে ক্ষারের জন্য আসছে, সেটা হচ্ছে 0.04। কম কোনটা আসছে 0.03, তাই না? এরকমই তো আমাদের বিষয়টা, ডিভাইডেড বাই মোট আয়তন। এবার একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখানে আয়তন অলরেডি লিটার হিসাব করে ফেলছি, তাই না? তার মানে নিচেও কিন্তু আমাদের লিটারই বসাইতে হবে। আমরা যদি এখানে এমএল হিসাব করতাম, এই নিচে কিন্তু আমাদের এমএল বসাইতে হইতো। তাহলে 200 প্লাস 50 হচ্ছে 250, তুমি সেটাকে লিটার নিয়ে যাও। তো এখন আমি এটাকে ডিরেক্ট ক্যালকুলেট করে ফেললাম, 0.25 এত আসে। তাহলে এত মোলার, এটা হচ্ছে আমাদের ঘনমাত্রাটা। বুঝতে পারলাম? আচ্ছা, এটা আসলে হচ্ছে 0.04, 0.04। ওকে। এখন দেখো ভাইয়া, আমাদের কিন্তু ঘনমাত্রা বের করলে কাজ হবে না, আমাদের কিন্তু পিএইচটা ক্যালকুলেট করতে হবে, তাই না? সো পিএইচ আমাদের এখান থেকে কিভাবে পাইতে পারি? আমাদের তো ওএইচ আসছে, তো সুন্দর মতো আমরা পিওএইচ হিসাব করে ফেলবো, দেন সেটাকে 14 থেকে বিয়োগ করে দিব। অর্থাৎ তাহলে এই অঙ্কের জন্য পিএইচ কত আসবে? 14 মাইনাস পিওএইচ। ওকে। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করে দেখি পিওএইচটা কিভাবে বের করা যেতে পারে। মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, সেটা কত? 0.04, তাই না? এই মানটা, তাহলে এই মানটা আমরা একটু ক্যালকুলেট করে ফেলি, তাহলে আমাদের উত্তর চলে আসবে। সেটা আসলে হচ্ছে 12.602। বুঝতে পারলাম? তাহলে এটা আমাদের উত্তর, অপশন সি। ওকে, তাহলে ভাইয়া আমাদের কিন্তু গেল। চলো আমরা আগাই, কি বলা হচ্ছে দেখো পরের প্রশ্নটায়, যে 500 ml আয়তনের দ্রবণে 50 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে। ওকে, বুঝলাম। উক্ত দ্রবণের 50 ml কে, অর্থাৎ আমি 500 ml ইউজ করলাম না, তাহলে এই 50 ml কি 50 গ্রাম দ্রব্য থাকবে? না। এই 50 ml কে আমরা 15% W/V, যদি না থাকে দেওয়া তাহলে আমরা W/V ধরে নিব, দ্রবণ দ্বারা প্রশমিত করতে কত পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হবে। তার মানে এখানে কিন্তু ভাইয়া পরিমাণের বিষয়টা চলে আসছে। তাহলে আমরা কি করবো ভাইয়া, এখানে H2SO4 এর 50 ml, এটার মধ্যে কি পরিমাণ আহ, দ্রব্য আছে সেটা আমরা একটু দেখবো। সেটা দিয়ে আমরা ঘনমাত্রা বের করব, দেন আমরা অঙ্ক করবো, তাই না? So, অত ঝামেলা না করে আমরা চাইলে ডিরেক্টলি হচ্ছে ঘনমাত্রাটা বের করে ফেলতে পারি। কিভাবে করতে পারি দেখো একটু খেয়াল করে। এখানে যেহেতু অ্যাসিড আছে, আমরা ধরলাম হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা এস এ ইকুয়াল টু কি আসবে, ওই যে ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই 1000, সেটা একটু চিন্তা করি। তাহলে কি আসবে? 1000 W/MV, এরকম একটা ফর্মুলা আসে। বুঝতে পারলাম? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে আয়তনটা প্রথম ক্ষেত্রে দেওয়া আছে 500 ml, সেটার মধ্যে দ্রব্য আছে 50 গ্রাম, তাই না? তাহলে ডাব্লিউ মান যদি 50 হয়, তাহলে ভি এর মান কত হবে? 500, রাইট? মোলার ভর কত সালফিউরিক অ্যাসিডের জন্য? 98, রাইট? আচ্ছা, তাহলে এত হচ্ছে আমাদের ঘনমাত্রাটা চলে আসবে। বুঝতে পারলাম? এটা আসলে হচ্ছে 1.02, 1.02। তাহলে এত মোলার হচ্ছে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা। ওকে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি ক্ষারের জন্য ঘনমাত্রাটা কত আসে। 10x/m ফর্মুলা ইউজ করে, 10 × x/m, এই ফর্মুলা ইউজ করে দেখো এক্স এর মানটা কত দেওয়া? 15। তো তুমি বসায় দাও, তাহলে 10 × 15/40। ওকে, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড বলা আছে 40 হবে। আচ্ছা, তাহলে এইটা করলে 3.75 এত মোলার। ওকে, তাহলে দেখো ভাই, আমি কিন্তু দুইটারই ঘনমাত্রা পেয়ে গেছি। এখন কিন্তু আমাদের কাজটা খুবই ইজি, আগে আমরা যেভাবে করতেছিলাম সেভাবে আমরা হচ্ছে এখানে করব। খেয়াল করে দেখো, এখানে কিন্তু কি বলা হয়েছে, পূর্ণ প্রশমনের কথা বলা আছে। তার মানে এখানে কিন্তু আমরা সমান ধরে অঙ্কটা করতে পারি। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা ইকুয়ালস টু NB ইন্টু ইবি। আচ্ছা, তাহলে দেখি অ্যাসিডের মোল সংখ্যা মানে কি, আয়তন ইন্টু মোলারিটি। আয়তন দেওয়া আছে কি 50 ml, তাই না? তুমি এটাকে চাইলে লিটারে কনভার্ট করতে পারো, অথবা আমি নাও করতে পারি।
আচ্ছা, তাহলে এই আয়তনটা আমরা হচ্ছে এখানে বসায় দিচ্ছি। 85 রাখলাম, কারণ যেহেতু আমাদের অপশনে তোমার এমএল দেওয়া আছে, তাহলে আমাদের এমএল দিয়ে করলে ইজি হবে। অ্যাসিডের ঘনমাত্রা কত? এই যে 1.02, 1.02। আর তুল্য সংখ্যা কত হবে? তুল্য সংখ্যা দেখো, অ্যাসিড এখানে দুইটা প্রোটন দেয়, সো ওর তুল্য সংখ্যা হচ্ছে 2। ওকে, তাহলে 2 ইকুয়াল টু, ক্ষারের জন্য একই রকম ভাবে আয়তন কত ক্ষারের, আয়তন আমাদের বের করতে হবে, তার মানে ভিভিটাই আমরা বের করব। ঘনমাত্রা কিন্তু 3.75। এবং তুল্য সংখ্যা কত? একটাই হচ্ছে, হাইড্রোক্সিল আয়ন দিবে, মানে তুল্য সংখ্যা 1। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আমাদের ভিভি বের করে ফেলবো। ভিভি কত আসে? 27.2 ml। 27.2 ml। ওকে ভাই, বুঝতে পারলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, অপশন এ। চলো তাহলে আগাই। এখানে কি বলা হয়েছে দেখো, একটা এস্টারকে হাইড্রোলাইসিস করলে কি পাওয়া যাবে? একটা মোনোবেসিক অ্যাসিড। হ্যাঁ, মোনোবেসিক মানে কি, যে একটা OH কে প্রশমন করতে পারে, অর্থাৎ যার থেকে শুধুমাত্র একটা প্রোটন আসবে। রাইট, প্রোটন আসবে কয়টা? একটা। তার মানে কি দাঁড়ালো, এই মোনোবেসিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত হয়? ইকুয়ালস টু 1 হয়। তাই না? এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এবং সাথে অ্যালকোহল তৈরি হয়। অ্যালকোহল আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। 0.185 গ্রাম অফ প্রোডাক্ট অ্যাসিড, অর্থাৎ এখানে যে আমাদের অ্যালকোহল আর অ্যাসিড তৈরি হলো, তার মধ্যে অ্যাসিডের পরিমাণটা কত? 0.185। এটা কিন্তু মিক্সচারের পরিমাণ না, শুধুমাত্র অ্যাসিডের পরিমাণ। এটাকে প্রশমন করার জন্য 25 ml 0.1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হয়। বুঝতে পারলাম? এখন নর্মালিটির কথাও কিন্তু আমরা গত লেকচারে পড়ছিলাম, যে ঘনমাত্রা ইনটু তুল্য সংখ্যা হচ্ছে নর্মালিটি। অর্থাৎ এখানে যদি আমি আয়তন ইনটু নর্মালিটি গুণ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের আর তুল্য সংখ্যা গুণ করা প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, এখন আমাকে এখানে কি করতে হবে? মলিকুলার ফর্মুলাটা বের করতে হবে, তাই না? আচ্ছা, এখানেও কিন্তু আমরা একই রকম ভাবে ওই ফর্মুলা আগাতে পারবো। Na ইন্টু Ea ইকুয়ালস টু Nb ইন্টু ইবি। এই ফর্মুলায় আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের আয়তন ইন্টু মোলারিটির ফর্মুলাটা প্রয়োজন নাই। কেন? কারণ ভাই এখানে কিন্তু আমাদের ওই এমএল টেমএল নিয়ে এখানে আমরা কাজ করতে হচ্ছে না। এখানে মেনলি আমাদের ভর দেওয়া আছে, তার মানে এখানে আমাদের ভর নিয়ে কাজ করতে হবে। তার মানে মনে রাখতে হবে, যখন যেটা প্রয়োজন আমি কিন্তু মোল সংখ্যার মধ্যে সেই সূত্রটাই অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পারছি? তাহলে দেখো, আমাদের মোল সংখ্যা ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, যেহেতু ভর দেওয়া, সো W/M আমি লিখতে পারি। সো W অফ অ্যাসিড ডিভাইডেড বাই M অফ অ্যাসিড। আমাদের কাজ কিন্তু এই M অফ অ্যাসিডই বের করা। বুঝতে পারলাম? আচ্ছা, ইনটু তার তুল্য সংখ্যা কত? 1, আমরা অলরেডি দেখছিলাম। এবার হচ্ছে ক্ষারকের আহ, মোল সংখ্যা, তাই না? এখন খেয়াল করে দেখো, ক্ষারকের মোল সংখ্যার জন্য আমাদের ফর্মুলাটা কি ছিল? যে VB ইন্টু SB, তাই না? একটু খেয়াল করি দেখি, এখানে SB ইন্টু এবি, এই পরিমাণটা কিন্তু বলা আছে, তাই না? মোলারিটি ইন্টু তুল্য সংখ্যাই তো আমাদের নর্মালিটি, তাই না? সেই পরিমাণটা কিন্তু এখানে আমাদের বলা আছে। বুঝতে পারলাম? আচ্ছা, তো আমি কিন্তু ডাইরেক্ট হচ্ছে ওই মানটা এখানে বসাই দিব, তাইলে আমাদের কাজ হবে। এবার দেখি আমরা ফর্মুলা গুলো বসাই। দেখো, ডাব্লিউ এর মানটা কত? 0.185। 0.185। আমি এখানে এম এর মানটা বের করতে চাচ্ছি, ইকুয়ালস টু ভিবির মানটা কত? 25 ml বলা। এখন একটু খেয়াল করে দেখো, 25 ml এ রাখলে কিন্তু অঙ্কটা ভুল আসবে। হ্যাঁ, অঙ্কের উত্তর কিন্তু মিলবে না। কেন? কারণ কারণ আমি কিন্তু অ্যাসিডের জন্য কোনো আয়তন ব্যবহার করি নাই। ঠিক আছে? তার মানে এখানে অবশ্যই মোল সংখ্যার মধ্যে যে লিটারে আয়তনটা বসাতে হয়, সেই জিনিসটা আমাদের ফলো করতে হবে। তাহলে কথাটা কি দাঁড়াইলো, দুই পাশে এমএল হলে এমএল বসানো যাবে, দুই পাশে লিটার হলে লিটার বসানো যাবে। কিন্তু যদি আমরা এক পাশে আয়তন হিসাব করি, তাহলে অবশ্যই অবশ্যই লিটার হিসাব করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে 25টাকে আমরা কি করলাম, এইভাবে হচ্ছে 1000 দিয়ে ভাগ করে আমরা লিটারে চলে গেলাম। রাইট? আর এই মানটা তো অলরেডি দেওয়া আছে 0.1, এখান থেকে আমরা MA হিসাব করব। তাহলে MA টা আলটিমেটলি দাঁড়ায় হচ্ছে 74, তাই না? 74। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, এই 74 আসলে কোথায় আছে, তাই না? 74 আসলে গ্রাম বলা উচিত, যেহেতু এটা মোলার ভর, সো গ্রাম। আচ্ছা, যাই হোক, সো এই 74 আসলে কোথায় আছে, কোনটার আণবিক ভর হইতে পারে, কোনটার মোলার ভর হইতে পারে, সেটা আমরা খুঁজে বের করে দেখবো। একটু ভাইয়া দেখো, এই কাজটা একটু ইজি হয়ে যাবে। কেন? কারণ এখানে আমাদের কি আছে? মিথানোইক অ্যাসিড। বিতে আছে ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, তারপর হচ্ছে আমাদের বিউটানোইক অ্যাসিড। অর্থাৎ প্রতিবারে হচ্ছে মিথিলিন গ্রুপটা অ্যাড হচ্ছে। সো মিথিলিন গ্রুপের ভর কত বলো তো? কার্বনের 12 আর দুইটা হাইড্রোজেন, মানে হচ্ছে 14।
অর্থাৎ আমি প্রথম ক্ষেত্রে জাস্ট অপশনে ভরটা বের করব, দেন হচ্ছে 14 করে করে বাকি অপশনগুলো দেখতে পারবো। ওকে, আচ্ছা তাহলে আমি যদি অপশন এটা দেখি, তার জন্য কি হচ্ছে এইচ সি ডাবল ও এইচ, এটার ভর কত হবে দেখো, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 করে এবং হাইড্রোজেন 1, এটা আমরা যোগ করে দিই, পাওয়া যাবে 46, এত গ্রাম পাওয়া যায় আর কি। বুঝতে পারলাম? তাহলে বুঝতেই পারতেছো পরের অপশনের জন্য কি হবে, জাস্ট এটার সাথে আমরা 14 যোগ করে দিব, তাই না? তো 14 যোগ করলে কত হয়, 60, রাইট? আচ্ছা পরের অপশনের জন্য কি হবে, একই রকম ভাবে আমরা এখানেও 14 যোগ করে দিব, এটা কত আসবে, 74। তার মানে এইটাই কিন্তু আমাদের মিলে গেল। সো এইটাই হচ্ছে আমাদের উত্তর, তাহলে উত্তর হবে অপশন সি। বুঝতে পারলাম? আচ্ছা, তো চলো আমরা আগাই। এরপর দেখো এই প্রশ্নটা বলা হয়েছে যে, কি বলা হচ্ছে দেখি, 60 ml 0.5 মোলার HCl এবং XML 0.1 মোলার H2SO4, এটাকে আমি মিশাইলাম, মিশানোর পর ঘনমাত্রা কত আসলো, 0.25 মোলার। তার মানে এখানে কিন্তু একটা নতুন কনসেপ্ট আসলো, একাধিক অ্যাসিড চলে আসলো। এটাকে প্রশমন করার জন্য 180 ml ওয়াই মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, এখানে এক্স এবং ওয়াই এর মানটা আমাদের ফিগার আউট করতে হবে। তাহলে এইখানে আমরা কিভাবে করতে পারি, এখানে কিন্তু আমাদের ওই সামেশনের কনসেপ্টটা খুব সুন্দর করে অ্যাপ্লিকেবল হবে। বুঝতে পারছো? তো এখানে আমাদের প্রথমে হচ্ছে এই এক্স এর মানটা একটু বের করে দেখা দরকার। তো আমি এক্স এর মানটা কিভাবে বের করতে পারি একটু খেয়াল করে দেখো। তাহলে এখানে ফর্মুলাটা কি হবে খেয়াল করে দেখো, আমরা যে এখানে এন এ বলতেছিলাম, সেই এন এ তে আলটিমেটলি কে কে আছে, HCl এবং H2SO4, তাই না? সেটা আমরা এখানে দেখব। এবং এবং দেখো এখানে যদি আমরা এন এর মধ্যে প্রোটন চিন্তা করে দেখি, তাহলে আমরা এখানে কি পাবো, প্রোটনের মোল সংখ্যা পেয়ে যাব। ওটা করা একটু ইজিয়ার হবে। এখন বলতে পারো কেন ভাই ইজিয়ার হবে, কেন? কারণ দেখো, এই যে HCl তার তুল্য সংখ্যা কত, 1, আর এই যে H2SO4 তার তুল্য সংখ্যা কত, 2। যদি একাধিক অ্যাসিড বা একাধিক ক্ষারের তুল্য সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, সেই ক্ষেত্রে আমরা সরাসরি হচ্ছে অ্যাসিডের মধ্যে প্রোটনের মোল সংখ্যা বের করি অথবা প্রোটনের ঘনমাত্রা বের করি, মানে যা করব সব প্রোটন নিয়ে করব, তাহলে আমাদের আর এই ভিন্ন ভিন্ন তুল্য সংখ্যা নিয়ে ভেজাল লাগবে না। বুঝতে পারছি? আচ্ছা তাহলে আমরা যদি এখানে প্রোটনের পরিমাণটা বের করতে চাই, প্রোটনের মোল সংখ্যা বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে, এন অফ এইচ প্লাস, সেটা হবে হচ্ছে অ্যাসিড থেকে যত পরিমাণ এইচ প্লাস আসে, তাই না? রাইট, তার মানে অ্যাসিডের মোল সংখ্যা, HCl এর মোল সংখ্যা ইন্টু HCl এর তুল্য সংখ্যা, সেটা হচ্ছে 1, প্লাস H2SO4 এর জন্য একই কথা, H2SO4 এর মোল সংখ্যা ইন্টু H2SO4 এর তুল্য সংখ্যা 2। ওকে, এখন দেখো আয়তন ইন্টু মোলারিটির কনসেপ্টটা তুমি ইউজ করতে হবে। দেখো বাম পাশে আমরা যদি মোল সংখ্যা আহ, বসাইতে চাই, সেটার জন্য কি আসবে, আয়তন ইন্টু মোলারিটি, তাই না? এখন এই বাম পাশে এটার জন্য আয়তনের মানটা কত আসে একটু খেয়াল করে দেখি। যেহেতু দুইটা অ্যাসিড আছে, তো দুইটা অ্যাসিডের ভিন্ন ভিন্ন আয়তন যোগ করলে আমাদের মোট আয়তন পেয়ে যাব। তাহলে 60 + x, এটা হচ্ছে এইচ প্লাস আয়তন, তাহলে 60 + x। ঘনমাত্রা কত হবে দেখো, বলা আছে 0.25, ইন্টু 0.25 ইকুয়ালস টু কি হবে, এটার জন্য তুমি একই রকম ভাবে আয়তন ইন্টু মোলারিটি কনসেপ্টটা ইউজ করো। যেহেতু আমরা এখানে এমএল বসাই ফেলছি, এখানে অবশ্যই এমএল বসাইতে হবে। তাহলে 60 ইন্টু ঘনমাত্রা 0.5 ইন্টু 1, এটা হচ্ছে HCl এর জন্য। আর H2SO4 এর জন্য কি হবে, এক্স আয়তন ইন্টু 0.1 ইন্টু 2। বুঝতে পারলাম? তো আশা করি ভাই জিনিসটা তোমরা বুঝতে পারলা। এখান থেকে আমরা খুব ইজিলি এক্স এর মানটা সলভ করে ফেলবো, তাহলে আমাদের এক্স এর পরিমাণটা চলে আসবে। বুঝতে পারছো? সেটা কত আসে, সেটা আসে হচ্ছে 300 ml। ওকে, রাইট? তাহলে কিন্তু আমাদের এক্স এর মানটা সলভ হয়ে গেল। এবার হচ্ছে ওয়াই এর। ওয়াই কি বলা হয়েছে, এই পরিমাণটাকে প্রশমন করার জন্য এই পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার। তার মানে এখানেও কিন্তু আমাদের ওই যে মোল সংখ্যা এবং তুল্য সংখ্যার কনসেপ্টটা চলে আসবে। কিরকম হইতে পারে একটু খেয়াল করে দেখি। তাহলে আমাদের ফর্মুলা কিন্তু একটাই, যে অ্যাসিডের মোল সংখ্যা ইন্টু অ্যাসিডের তুল্য সংখ্যা ইকুয়ালস টু ক্ষারের মোল সংখ্যা ইন্টু ক্ষারের তুল্য সংখ্যা। তো আমরা হচ্ছে এই ভ্যালুগুলো বসাই, অ্যাসিডের মোল সংখ্যা ইকুয়াল টু কি আসবে, আয়তন ইন্টু মোলারিটি। খেয়াল করে দেখো, এটা কিন্তু আমরা টোটাল পরিমাণটা বলতেছি, তার মানে আমাদের এখানে টোটাল আয়তনটা হিসাব করতে হবে। এখন আমাকে বলো তো টোটাল আয়তন কত হবে, এই 300 হবে? উত্তর হচ্ছে না, এই 300 কিন্তু টোটাল আয়তন না। বুঝতে পারছো? কেন? কারণ এটা কিন্তু আমাদের মোট অ্যাসিডের আয়তন বোঝাচ্ছে। ঠিক আছে, মোট অ্যাসিডের আয়তন। এই 300 কিন্তু শুধুমাত্র H2SO4 এর আয়তন।
ওকে, তাহলে সাথে কিন্তু 60 ml আছে, তাহলে আমরা কি করব, সেই 60কেও যোগ করতে হবে। তো এখানে আমাদের আয়তনটা আসবে হচ্ছে 300 ml প্লাস 60 ml। বুঝতে পারলাম। আচ্ছা, এটা ঘনমাত্রা কত আসবে? এটা ঘনমাত্রা কিন্তু 0.25। হ্যাঁ, এটা কিন্তু প্রশ্নেই বলা আছে। রাইট, এই যে দেখো এখানে কিন্তু অলরেডি বলা আছে। আচ্ছা, এখন আমাকে বলো এটা তুল্য সংখ্যা কি আমি বসাবো? উত্তর হচ্ছে না। কেন? কারণ হচ্ছে আমরা তুল্য সংখ্যা হিসাবটা অলরেডি করে ফেলছি। ঠিক আছে, তার মানে এখানে অ্যাসিড বলতে আসলে আমরা প্রোটনের মোল সংখ্যা, প্রোটনের ঘনমাত্রা এগুলো বসাচ্ছি। ওকে, তো এখানে কিন্তু তুল্য সংখ্যা বসানোর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, চলে আসা হচ্ছে পরের পার্টটুকুতে। ক্ষারের মোল সংখ্যা কি হবে? আয়তন ইন্টু মোলারিটি। আয়তন হচ্ছে 180 ml, মোলারিটি হচ্ছে ওয়াই, এবং তুল্য সংখ্যা কত হবে? এক, তাই না? যেহেতু দেখো এখানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা ওইচ আসে, সো তুল্য সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, এখানে থেকে যদি আমরা ওয়াই এর মানটা বের করে ফেলি তাহলে আমাদের উত্তর কত আসবে? 0.5। 0.5 মোলার। ওকে, তাহলে এটা আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আশা করি ভাই এই জিনিসটা তোমরা বুঝতে পারলা। চলো আমরা আগাই। আচ্ছা, এরপর দেখি এখানে কি বলা হয়েছে যে 350 ml 0.2 মোলার H2SO4 এই দ্রবণের সাথে, তার মানে এই দ্রবণটুকুর সাথে আমরা 500 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ ও 100 ml 0.05 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত করা হলো। এখন মিশ্রণের পিএইচটা 7 থেকে বেশি হবে নাকি কম হবে আমাকে দেখাইতে হবে। তার মানে অবশ্যই এখানে খেয়াল করতে হবে আমাদের কোনটার পরিমাণ বেশি। মনে রাখবা যে অ্যাসিড যদি একটা হয়, ক্ষার যদি দুইটা হয়, তার মানে এই না যে ক্ষারের পরিমাণটা বেশি। এমন হতে পারে আমি ক্ষার কম কম নিছি, অ্যাসিডটা বেশি বেশি নিছি, হতে পারে না? সেই পরিমাণটা আমরা এখানে ক্যালকুলেট করে দেখার চেষ্টা করব। আচ্ছা, তো চলো আমরা আগেই প্রথমে আমরা দেখবো কি অ্যাসিডের পরিমাণটা। হ্যাঁ, তাহলে এন অফ এ ইন্টু ই অফ এ। দেখি, তাহলে আয়তন ইন্টু মোলারিটি, ধরো আমরা এটাকে লিটার নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি আসবে? 0.35, 1000 দিয়ে ভাগ করলাম ইন্টু 0.25। খেয়াল করে দেখো ও কতগুলো প্রোটন দেয়? দুইটা প্রোটন দেয়, তার মানে তার তুল্য সংখ্যা কত? 2, তাই না? তাহলে 2 দিয়ে তুমি গুণ করে দিবা। তাহলে এই পরিমাণটা আসা হচ্ছে 0.175। 0.175। একই রকম ভাবে তুমি এখানে ক্ষারের জন্য বের করো। ক্ষার তো আসলে দুইটা আছে, তো দুইটার জন্য তুমি বের করে সুন্দর মতো যোগ করে দিবা। তো প্রথমে আমরা হচ্ছে সোডিয়াম কার্বনেটের জন্য দেখি আয়তন 500 ml, আমি 1000 দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, মোলারিটি 0.1। ওর তুল্য সংখ্যা কত বলো তো? ওর মধ্যে তো কোনো OH নাই, তার আমি কি দেখবো? তাহলে মেইনলি আমরা তার ক্যাটায়নটা দেখি, তাই না? মানে সে হচ্ছে যত মোল H প্লাস কে প্রশমন করতে পারে। যেহেতু সোডিয়াম এখানে দুইটা আছে, তুল্য সংখ্যা কত হবে? 2। তাহলে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, কাজ শেষ। এরপর তুমি আসো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 100 ml 1000 দিয়ে ভাগ করো 0.1, ঘনমাত্রা হচ্ছে 0.05, এবং তুল্য সংখ্যা কত? একটা OH, মানে তুল্য সংখ্যা 1। সো 1 দিয়ে তুমি হিসাব করে দিলা। তাহলে এই মানটা কত আসে? 0.105। দেখছো? তার মানে দেখো দুইটা মিলায় কিন্তু একটা সমান হইতে পারলো না, ছোট রয়ে গেল। তাহলে কোনটা বেশি ভাই? এখানে কিন্তু অ্যাসিডের পরিমাণটা বেশি। বুঝতে পারছো? তাহলে দ্রবণটা কি হবে? অম্লীয় হবে, H প্লাসটা বেশি থাকবে। তাহলে তুমি সেই ফর্মুলাটা ইউজ করো, H প্লাসের ফর্মুলা। তাহলে আমাদের H প্লাসের ঘনমাত্রা ইকুয়াল টু কি আসবে? এটা আসবে হচ্ছে উপরে যেটা বেশি মাইনাস যেটা কম, তার মানে 0.175 মাইনাস 0.105 ডিভাইডেড বাই টোটাল আয়তন। সেই টোটাল আয়তনটা কত? 350 প্লাস 500 প্লাস 100 উইচ ইজ ইকুয়াল টু 950, তাই না? একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা কি বসাই ফেলছিলাম? লিটারে বসাই ফেলছিলাম, তাই না, আয়তনগুলোকে? তার মানে আমাদের এখানে কিন্তু 950 বসাইলে কাজ হবে না। 1000 দিয়ে ভাগ করে সুন্দর মতো 0.95 এই মানটা বসাইতে হবে। ঠিক আছে, এত মোলার হচ্ছে আমাদের ঘনমাত্রাটা আসবে। তো এই মানটা আসে হচ্ছে 0.0737, এত মোলার, তাই না? এখন তুমি বলতেই পারো যেহেতু ভাই এখানে H প্লাস অবশিষ্ট আছে, তার মানে এই দ্রবণের পিএইচটা অবশ্যই 7 থেকে কম হবে। একটু বলে কিন্তু আমাদের কাজ শেষ। অথবা তুমি কিন্তু চাইলে এখানে পিএইচটা বের করে দেখাইতে পারো। ঠিক আছে, তাহলে পিএইচ আমি কিভাবে বের করতে পারি? সো আমাদের পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, সেটা হচ্ছে 0.0737। ওকে, সেই হিসাবটা করলে আসে 1.132। 1.132। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি ভাই জিনিসটা তোমরা বুঝতে পারলা। ওকে, তো চলো আমরা আগাই। চলে আসো আমাদের পরের টপিকে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পদার্থ, জারণ ও বিজারণ এবং তাদের অর্ধবিক্রিয়া সমতাকরণ। ঠিক আছে, এই টপিকটা আমাদের অনেকেরই প্যারা লাগে, সো আমি একটু ইজি করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসলে স্ট্যান্ডার্ড পদার্থ বলতে আসলে কি বোঝায়? বাংলা করলে কি আসে? প্রমাণ পদার্থ।
অর্থাৎ যাদের দ্বারা আমরা প্রমাণ দ্রবণ তৈরি করতে পারবো তারাই হচ্ছে স্ট্যান্ডার্ড পদার্থ, তাই না? খুবই ইজি জিনিস। এখন এই স্ট্যান্ডার্ড পদার্থকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে? রাইট। আচ্ছা, এখন প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে পার্থক্য কি? মেইনলি এখানে আমরা বৈশিষ্ট্য দিয়ে পার্থক্য করতে পারি। তো প্রাইমারি যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা খুব সুন্দর করে পড়বো এবং মনে রাখবো, এখান থেকে যদি এক বা একাধিক বৈশিষ্ট্য মিসিং থাকে তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে। আচ্ছা, তাহলে প্রাইমারির মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, এরা কি হবে, এরা হচ্ছে রাসায়নিকভাবে বিশুদ্ধ হবে। ওকে, তার মানে এটার মধ্যে ভেজালের পরিমাণ একদম নাই বললেই চলে, এরকম বিষয়টা। আচ্ছা, তারপর হবে এরা বাতাসের উপাদানের সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে? অর্থাৎ বাতাসে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন দ্বারা সেটা জারিত হবে না, আবার বাতাসে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প দ্বারাও সেটা হচ্ছে বিক্রিয়া করবে না, এরকম বিষয়টা। আচ্ছা, তারপর আসো, ওজন নেওয়ার সময় রাসায়নিক নিক্তির কোনো ক্ষতি করে না, বুঝছো? রাসায়নিক নিক্তির ক্ষয় করে না। এবং লাস্টে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের দ্বারা প্রস্তুত দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। তার মানে এদের দ্বারা প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জ থাকবে। বুঝতে পারছি। তো এই চারটার বৈশিষ্ট্য যদি কোনো একটা বৈশিষ্ট্য মিসিং থাকে, এক বা একাধিক বৈশিষ্ট্য যদি মিসিং থাকে, সেটাই হয়ে যাবে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, এক্সাম্পল গুলো দেখাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি যদি এক্সাম্পল দেখতে চাই, দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে মনে রাখতে হবে বেশিরভাগ যেসব নামের মধ্যে সি আছে, তাই না, কার্বন বা ক্রোমিয়াম যেসব নামের মধ্যে আছে তার বেশিরভাগ হচ্ছে প্রাইমারি, সবগুলা না তবে বেশিরভাগই। যেমন ধরো আমাদের কি হইতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এইটা হইতে পারে। তারপর ধরো হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4, তারপর ধরো হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3, হ্যাঁ, এরকম বিষয়গুলো। আর সেকেন্ডারি কারা, এগুলা বাদে যারা আছে যেমন ধরো HCl, তারপর ধর হচ্ছে H2SO4, মানে গাঢ় অ্যাসিড গুলা, তারপর তীব্র ক্ষার গুলো আমাদের হইতে পারে। ঠিক আছে, তারপর ধর হচ্ছে সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, তারপর ধর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ, সো এই যে এক্সাম্পল যেগুলো হচ্ছে আমাদের বইয়ে লেখা আছে, এক্সাম্পল গুলো পড়লে কিন্তু আমরা এমসিকিউটা কমন পেয়ে যেতে পারি। যেমন ধরো আমরা এখানে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি, যেখানে কি বলা আছে দেখো, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? তার মানে কি বলছিলেন, নামের মধ্যে কার্বন এবং ক্রোমিয়াম থাকলেই সেটা মেইনলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে। এটা কিন্তু কোনো ফর্মুলা না ভাইয়া, এটা হচ্ছে জাস্ট একটা তুমি ট্রিক্স বলতে পারো। ওকে, খেয়াল করে দেখো এখানে কি আছে, H2SO4 এটা সেকেন্ডারি, NaOH এটাও কিন্তু সেকেন্ডারি, ক্যালসিয়াম কার্বনেট কার্বন আছে না, তাও কিন্তু এটা সেকেন্ডারি। বুঝতে পারছো? তবে প্রাইমারি কোনটা হবে? K2Cr2O7, তাই না, আমরা যেটা দেখে আসছি। তার মানে এখানে উত্তর হচ্ছে অপশন ডি। তাহলে এখানে এক্সাম্পল গুলো অবশ্যই আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, দেখো নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? এখানে দেখো কার্বন আছে, তার মানে এটা হচ্ছে প্রাইমারি, কার্বন আছে প্রাইমারি, কার্বন আছে প্রাইমারি, কার্বন নাই, এটা কিন্তু সেকেন্ডারি। উত্তর হচ্ছে অপশন ডি। কোনটি সেকেন্ডারি নয়, মানে প্রাইমারি কোনটা হবে? K2Cr2O7, অলরেডি কিন্তু আমরা পড়ে আসছি, তাই না? সো এগুলো কিন্তু আমাদের গেল। আচ্ছা, চলো আমরা আগাই। এরপর হচ্ছে আমাদের জারণ সংখ্যার কনসেপ্টটা। ঠিক আছে, এখন আমরা জারণ সংখ্যার ক্যালকুলেশনটা কিন্তু আমরা হয়তো করতে পারি। তো যদি আমরা হচ্ছে এখানে যে প্রশ্ন ব্যাংকে যে অল্প কয়েকটা কিছু প্রশ্ন আছে সেগুলো সলভ করাই হচ্ছে আমাদের জন্য এনাফ, তাই না? কারণ এগুলো আমরা 9 10 থেকে করে আসছি। যেমন ধর এখানে কি দেওয়া আছে, লেড আর্সেনেট Pb3AsO4 তাই না? এখানে আমাদের কার জারণ মানটা বের করতে হবে, আর্সেনিকের জারণ মানটা। সো আমরা কি করব, সেটাকে এক্স ধরে নিব, প্লাস এক্স আমরা ধরলাম, তাই না? লেড কত হবে ভাই? এখন আমরা কি লেডের জারণ মানটা জানি? আমরা তো লেডের জারণ মান জানি না। তাহলে এখানে আমি কিভাবে সলভ করতে পারি? খেয়াল করে দেখো, লেডের কিন্তু যোজনী 2। লেড যেহেতু ধাতু সে নিশ্চয়ই ক্যাটায়ন তৈরি করবে, তার মানে তার জারণ মানটাও কিন্তু পজিটিভ হবে। যোজনী যেহেতু 2, তুমি +2 বসায় দাও, জারণ মান হয়ে গেল। তাহলে লেডের হচ্ছে +2, অক্সিজেন হচ্ছে কত, -2। তাহলে ধরো এখন তুমি ইকুয়েশন বানাও যে লেড হচ্ছে এখানে 3টা, সো +2 করে আসলে কয়টা আছে? 3টা আছে। প্লাস আর্সেনিক কয়টা আছে? মোট 2টা, তার মানে 2x। প্লাস অক্সিজেন কয়টা আছে? 4 × 2 = 8টা, তার মানে -2 আছে হচ্ছে 8টা। এটা ইকুয়াল টু কি আসবে? পুরো যৌগের জন্য কিন্তু 0 আসে। সো এখান থেকে তুমি এক্স এর মানটা সলভ করে ফেলো, এটা আসবে হচ্ছে +5 +5। ওকে, তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। বুঝতে পারলাম। আচ্ছা, তো চলো হচ্ছে আমরা আগাই।
এখানে বলা হয়েছে এই যে যে যৌগটা দেওয়া আছে এই যৌগের মধ্যে ক্রোমিয়ামের জারণ মানটা কত। খেয়াল করে দেখো, আমি যদি নর্মালি আগের নিয়ম মতো হিসাব করতাম, তাহলে এখানে ক্রোমিয়ামেরটা কত আসতো, ক্রোমিয়াম ধরলাম আমরা +X, অক্সিজেন হচ্ছে -2 করে কয়টা, 5টা, =0। তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ মান কিন্তু চলে আসে হচ্ছে +10, তাই না? তাহলে +10 কি উত্তর হবে? উত্তর হচ্ছে না। কেন +10 হইতে পারে না? কারণ হচ্ছে জারণ মান বা যোজনী কখনোই তার গ্রুপ সংখ্যা থেকে বড় হইতে পারে না। আমরা যদি ক্রোমিয়ামের অবস্থানটা দেখতে চাই, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d5 4s1, তো 5 আর 1 6, তার মানে সে কিন্তু গ্রুপ 6-এ আছে। তার মানে তার জারণ মান বা যোজনী কোনোটাই কিন্তু 6 থেকে বেশি আসবে না, তো 10 কিন্তু আসা সম্ভব না। তাহলে এখানে আমাদের দেখতে হবে আসলেই তাহলে 10 না আসতে পারলে কোনটা আসবে। তাহলে এটার সংকেত যদি আমি দেখতে চাই, খেয়াল করে দেখো, ক্রোমিয়াম কিন্তু এখানে 6টা হাত ইউজ করতেছে। তো এই কনসেপ্টটা কিন্তু আমরা আগেও জানি, যার যতগুলা হাত তার যোজনী কিন্তু ততই। আবার ধাতু হচ্ছে ক্যাটায়ন তৈরি করে, তাহলে তার জারণ মান কি হবে, পজিটিভ দিয়ে আমি যোজনী বসাই দিব, তাই না? তাহলে +6। তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ মানটা হচ্ছে +6, যেহেতু 6টা হাত। এখন আমাদের বইতে হয়তো একটু একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেমন এখানে কি বলা হয়েছে, খেয়াল করে দেখো, যে এখানে অক্সিজেন গুলো পার অক্সাইড বন্ধন তৈরি করছে, তাই না? এখানে একটা পার অক্সাইড বন্ধন, এখানে হচ্ছে একটা পার অক্সাইড বন্ধন। এবং পার অক্সাইড বন্ধনে অক্সিজেনের জারণ মানটা কত হয়, অলওয়েজ -1 হয়। তাহলে এটা -1, এটা -1, এটা -1, এবং এটাও কিন্তু -1। তো এইটা কি আমাদের পারক্সাইড, পারক্সাইড অক্সিজেন? না, তার মানে এটা কিন্তু -2 নর্মাল অক্সাইড। ওকে, আমি যদি ক্রোমিয়ামেরটাকে +X ধরি, তাহলে সেটা আমি যদি সলভ করতে চাই, তাহলে +X হচ্ছে ক্রোমিয়ামের জন্য, তারপর হচ্ছে -2 হচ্ছে এটা একটা অক্সাইডের জন্য, তার মানে একটাই আছে, এবং -1 হচ্ছে পার অক্সাইডের জন্য, সেটা হচ্ছে 4টা আছে, =0। তাহলে এই ক্ষেত্রে আমাদের এক্স এর মানটা কত আসবে, +6। তাহলে এখানে উত্তর হচ্ছে 6। বুঝতে পারলাম? আচ্ছা, তো এরকম ভাবে আমাদের বইয়ে যেসব ব্যতিক্রম গুলো আছে, সেই ব্যতিক্রম গুলো আমাদের কিন্তু একটু কষ্ট করে পড়তে হবে। যেমন ধরো H2SO5, তাই না? সেটার মধ্যে সালফার জার্মান মান কত হচ্ছে, +6 হচ্ছে। তারপরে Na2S2O3, Na2S4O6, তাই না? তারপরে এটা তো আমরা দেখলামই। আর এটা হচ্ছে কি Fe3O4, সেখানে আয়রনের কিন্তু দুই ধরনের জার্মান মানটা সম্ভব। সো এই ব্যতিক্রম গুলো কিন্তু আমরা একটু পড়বো, সেগুলা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি এবং মেডিকেল সব ধরনের অ্যাডমিশনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, চলো তাহলে আমরা আগাই। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, নিচের কোনটি জারক এবং বিজারক রূপে কাজ করে, ঠিক আছে? তার মানে মনে রাখতে হবে, এখানে কেন্দ্রীয় পরমাণু যে জারণ মানটা, সেটা মাঝামাঝি একটা জারণ মান হইতে পারবে। সেই জারণ মানটা কমতেও পারবে, মানে বিজারণও সম্ভব। যার বিজারণ হয় সে তো জারক, তাই না? আবার তার জারণ মানটা বাড়তেও পারবে। ঠিক আছে, বাড়লে কি হবে, জারণ। যার জারণ হয় সে তো বিজারক। সেরকম ভাবে আমরা একটা জারণ মান খোঁজার চেষ্টা করব। ওকে, তুমি যদি অপশন এ তে আসো, সেখানে আমাদের পারঅক্সাইড আছে, হাইড্রোজেন পারঅক্সাইড। এখানে বলো অক্সিজেনের জারণ মানটা কত। অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। এখন আমাকে বলো, এই -1 থেকে কি মানটা বাড়তে পারে? হ্যাঁ, বেড়ে এটাকে 0 হইতে পারে, জারণ হওয়া সম্ভব। মানটা কি কমতে পারে? হ্যাঁ, এটা মানটা কমতেও পারবে, কমে এটা -2 হওয়া সম্ভব। তার মানে জারণ হওয়া সম্ভব, বিজারণ হওয়া সম্ভব, তার মানে এটা জারক বিজারক উভয় রূপেই কাজ করে। বুঝতে পারলাম? আচ্ছা, পরের অপশনগুলো একটু দেখাই দিই। সালফার ট্রাইঅক্সাইড, এখানে সালফারের জার্মান কত হবে, +6। এই +6 থেকে শুধুমাত্র কমা সম্ভব, বাড়া কিন্তু সম্ভব না। বুঝতে পারছো? তার মানে তার কিন্তু শুধুমাত্র বিজারণ হওয়া সম্ভব। তার মানে SO3 শুধুমাত্র একটা জারক হিসেবে কাজ করতে পারে। এই স্ট্রেসের জন্য তুমি খেয়াল করে দেখো, এখানে সালফারের জার্মান কত আসবে, সালফারের জার্মান এখানে আসে হচ্ছে -2, -2। -2 থেকে শুধুমাত্র সালফার জারণমানটা বৃদ্ধি সম্ভব, হ্রাস কিন্তু সম্ভব না। তার মানে এটা শুধুমাত্র জারিতেও হইতে পারে, তার মানে H2SO4 শুধুমাত্র বিজারক হিসেবে কাজ করতে পারে, জারক হিসেবে কাজ করতে পারবে না। আচ্ছা, এবার তুমি লাস্টের অপশনটা একটু খেয়াল করে দেখো। লাস্টের অপশনে কি বলেছে, H2PO2-। হ্যাঁ, এখন আমাদের মনে হইতে পারে যে ভাই এখানে তো প্রোটন আছে, প্রোটন ছাড়লে তো আমাদের কি হইতে পারে, প্রোটন ছাড়তেও পারবে, এবার প্রোটন একসেপ্টও করতে পারবে, তাই না? এরকম হওয়া উচিত। খেয়াল করে দেখো, প্রোটন ছাড়া গ্রহণ করা কিন্তু অ্যাসিডের এবং ক্ষারের কাজটা, ঠিক আছে, সেটা কিন্তু জারক বিজারকের সাথে রিলেটেড না, তার মানে এইটা হিসেবে আমরা দেখবই না। ঠিক আছে, আবার কিন্তু PO2- সে কিন্তু শুধুমাত্র একটা প্রোটনই ছাড়তে পারে, সেটা এখন আমাদের দেখার বিষয় না, সেটা আমরা চ্যাপ্টার 4-এ পড়বো, ফার্স্ট পেপারের। তো এটা কিন্তু আমাদের দেখারই বিষয় না, এখানে জারণ বিজারণের কোনো কনসেপ্টই আসলো না। আমরা শুধুমাত্র কি দেখলাম, দেখলাম H2O2 এটা হচ্ছে জারক এবং বিজারক উভয় রূপে কাজ করতে পারে। চলো তাহলে আগাই। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, এই এই বিক্রিয়াটার মধ্যে কোনটি বিজারক? আমরা কিন্তু জানি ভাইয়া, বিজারক কারা, যাদের যারা নিজেরা জারিত হয়, অর্থাৎ যাদের নিজের জারণ মানটা বৃদ্ধি পায়। এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের রিয়াকশনটা কপার সালফেট এবং
পটাশিয়াম আয়োডাইড। এটা রিয়েকশন করে তৈরি করে হচ্ছে কিউপ্রাস আয়োডাইড, আয়োডিন যৌগ এবং পটাশিয়াম সালফেট। রাইট। এখন মনে রাখতে হবে জারক বা বিজারক শুধুমাত্র বিক্রিয়ক হইতে পারে, তার মানে এখানে উৎপাদে যারা যারা আছে সেগুলো হিসাব অলরেডি বাদ। আমরা কি দেখবো? বিক্রিয়ক গুলা দেখবো। এখন বিক্রিয়ক গুলোর মধ্যে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি? আমরা জারণ মানটা দেখবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। খেয়াল করে দেখো, কপার এখানে কি অবস্থা আছে? +2 অবস্থায় আছে। আর এখানে কি অবস্থা আছে? +1 অবস্থায় আছে, তাই না? আয়োডিন তো -1। তার মানে +2 থেকে +1 হওয়া মানে কি? জারণ মানটা হ্রাস পাওয়া মানে এটা হচ্ছে বিজারণ হয়ে গেল, তাই না? এটা কিন্তু আমাদের বিজারণ হয়ে গেল। যার বিজারণ হয় সে কিন্তু জারক, সে কিন্তু বিজারক না। বিজারক মানে যে অন্যকে বিজারিত করবে। তার মানে বুঝতেই পারতেছি পটাশিয়াম আয়োডাইড যেটা আছে সেটাই নিশ্চয়ই আমাদের বিজারক, তাই না? কারণ এটার কি হয়? এটা জারণ হয়। এই যে খেয়াল করে দেখো, এই যে দেখো পটাশিয়াম আয়োডাইড থেকে আমাদের কি তৈরি হচ্ছে? আয়োডিন তৈরি হচ্ছে, তাই না? তাহলে মানে এখানে আমাদের জারণ হচ্ছে। যার জারণ হয় সে নিজে কিন্তু কি? বিজারক। তাহলে এখানে বিজারক হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। এখন সমস্যা হচ্ছে অপশনের মধ্যে কিন্তু কোথাও পটাশিয়াম আয়োডাইড নাই। অপশন সি তে আছে পটাশিয়াম, অপশন ডি তে আছে আয়োডাইড আয়ন। হ্যাঁ, তাহলে এখন আমি কোনটা লাগাবো? একটু খেয়াল করে দেখো, এই যে বিজারক পদার্থ পটাশিয়াম আয়োডাইড, এর মধ্যে যে পটাশিয়াম সেটা কিন্তু একটা দর্শক আয়ন হিসেবে কাজ করে। কারণ উৎপাদের মধ্যে দেখো পটাশিয়াম প্লাস অবস্থায় থাকে। তার মানে পটাশিয়ামের কিন্তু জারণ মানের পরিবর্তন হয় না। জারণ মানে কার পরিবর্তন হয়? এখানে আয়োডাইডের। আয়োডিন এখানে -1 ছিল, এখানে হয়ে গেছে 0, তাই না? তাহলে -1 থেকে 0 বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়া মানে কি? জারণ। যার জারণ হয় সে কিন্তু বিজারক। তার মানে এখানে আলটিমেটলি আয়োডাইড আয়নটাই কিন্তু বিজারক হিসেবে কাজ করে। খুবই সুন্দর প্রশ্ন ছিল। চলে আসে পরের প্রবলেমে, দেখো কি বলা হয়েছে। হুইচ ইজ দ্য স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, অর্থাৎ সবল জারক নিচের কোনটা হবে? এখন সবল জারক খোঁজার জন্য আমরা সুন্দর মতো জারণ মান দেখব। যার জারণ মান যত বেশি সেটা তত বেশি সবল জারক হিসেবে কাজ করে। তার মানে বিষয়টা কি? জারণ মান যত বেশি হবে, আমি এটা সাইডে লিখে দিই, অক্সিডেশন নাম্বার যত বেশি হবে তার অক্সিডাইজিং প্রপার্টি তত বেশি হবে, বুঝছো? বা সে হচ্ছে তত সবল জারক হবে, তত সবল জারক হবে। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে একই রকম ভাবে তুমি উল্টা ভাবে চিন্তা করো, অক্সিডাইজিং নাম্বার যার যত কম হবে সে তত সবল বিজারক হবে। ওকে, এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা দেখি এখানে অপশনগুলো কি কি আছে। প্রথম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। সো পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য মানটা কত আসে একটু দেখি। K2CR2O7। তুমি যদি এখানে কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়াম, তার জন্য জারণ মান দেখো, দেখো অক্সিজেন হচ্ছে -2 করে, পটাশিয়াম হচ্ছে +1 করে। তো আমি যদি হিসাব করে দেখি, 7 × 2 = 14, 14 থেকে তুমি 2 বাদ দাও 12, 12কে 2 দিয়ে ভাগ দিলে ক্রোমিয়াম চলে আসে +6। ওকে, গেল। তারপর কপার সালফেট, এখানে কপারের জারণ মান কত আসবে? সালফেট -2, সো কপার হবে +2। ওকে, এটাও গেল। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত হবে একটু খেয়াল করে দেখি। অক্সিজেন হচ্ছে -2 করে, আর পটাশিয়াম হচ্ছে +1 করে। তো 4 × 2 = 8, 8 থেকে 1 গেল 7, তার মানে ম্যাঙ্গানিজ হচ্ছে +7। আচ্ছা, আর হচ্ছে ফেরিক সালফেট, Fe2SO4 3। এখানে আয়রনের জারণ মান কত? বুঝতেই পারতেছি, দেখো আয়রনের যোজনী 3, সো জারণ মান হচ্ছে +3। তাহলে আমাকে বলো এখানে সবচেয়ে বেশি কোনটা? Mn7+, তাই না? তার মানে এখানে MnO4 হচ্ছে সবচেয়ে সবল জারক। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর।